আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেড় দশকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় আছে। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী ভাষণের রাষ্ট্রপতি। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ রোল মডেল বললেন প্রধানমন্ত্রী। বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই সন্ত্রাসী গ্রুপ কেএনএ ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলিতে ৮ জন নিহত। ঈদযাত্রায় বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। ৫ মিনিটে শেষ রেলের বেশিরভাগ টিকিট। ৭৫ ঘন্টা পর সম্পূর্ণভাবে নির্বাপন হয়েছে বঙ্গবাজারের আগুন। চলছে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরানোর কাজ। ক্ষতিগ্রস্ত মালামাল ৪০ লাখ টাকায় বিক্রি। প্রচণ্ড গরমেও ঈদের কেনাকাটায় ভিড় জমেছে রাজধানী মার্কেটগুলোতে। মূল্য ছাড় দিলেও আশানুরূপ বিক্রি নেই বলছেন ব্যবসায়ীরা। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দেড় দশকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় আছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বিকেলে জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টানা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের রোল মডেল। রাকিব হাসানের রিপোর্ট। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। অধিবেশনের শুরুতেই ভাষণ প্রদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সংসদের গৌরবোজ্জ্বল ৫০ বছর। জাতীয় সংসদের ইতিহাস নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই বিশেষ অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। আমি আশা করি মাননীয় সংসদ সদস্যগণ তাদের বক্তব্যে সংসদের ইতিহাসের পাশাপাশি সংসদ পরিচালনায় বঙ্গবন্ধুর রীতিনীতি, কর্মকৌশল এবং স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসকেও দেশবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। গত ১৪ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল যোগ্যতা অর্জন করেছে জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ বলেও জানান রাষ্ট্রপতি। গত ১৪ বছরের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল যোগ্যতা অর্জন করেছে। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। রাজনৈতিক মতপার্থক্য ও নীতি আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সংসদকে গণতন্ত্র ও উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার ক্ষেত্রে কোনো ভিন্নতা থাকতে পারে না। রাষ্ট্রপতির সংসদ কক্ষ ত্যাগ করার পর সংক্ষিপ্ত বিরতি দিয়ে আবারও শুরু হয় বিশেষ সংসদের পরবর্তী অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী প্রস্তাব সাধারণ বিধি ১৪৭। গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব উত্থাপন করেন, যেখানে বাংলাদেশ জাতীয় সংসদ সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু রূপে জনগণের জীবনমান উন্নয়ন এবং আশা আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে অব্যাহতভাবে কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে একটি প্রস্তাব রাখেন তিনি। সংবিধানের অঙ্গীকার সমূহ পূরণে আমরা সকলে একযোগে কাজ করব, গড়ে তুলব আগামীর সুখী, সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, এই হোক আমাদের প্রত্যয়। আলোচনায় অংশ নিয়ে সবাইকে প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানান শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সকল সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য সকলকে এই প্রস্তাবটি গ্রহণ করবার জন্য আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পরে প্রস্তাবটিকে সমর্থন দিয়ে আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। আজকে আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাবটা রেখেছেন, একটা সুন্দর প্রস্তাব, উনি ডিটেলস বলছেন। জাতির জনক বঙ্গবন্ধু একটা লক্ষ্য নিয়ে রাজনীতি করেছেন। আজকে যে সুবর্ণ জয়ন্তী আমরা ৫০ বছর পালন করছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই সন্ত্রাসী গ্রুপ KNA ও UPDF এর মধ্যে গোলাগুলিতে 8 জন নিহত হয়েছেন। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান এর সত্যতা নিশ্চিত করেছেন। বেলা 11:30 থেকে 12টার মধ্যে এই ঘটনা ঘটে। দুপুরে উপজেলার খামতাংপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় দুপুর 12:30টায় স্থানীয়দের দেওয়া তথ্যে খামতাংপাড়ায় গিয়ে 8 গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তাদের ফেসবুক পেজে নিহত 7 জনের নাম প্রকাশ করেছে। আজ থেকে ঈদ যাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে শুরুর 5 মিনিটেই বুকিং হয়ে যায় বেশিরভাগ টিকিট। ফলে শুনশান নীরবতা বিরাজ করছে কমলাপুর রেল স্টেশনে। অন্যদিকে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা বিড়ম্বনাহীন করতে বাসেও শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। আর জানাচ্ছেন আবু সাইদ অপু। রেলের টিকিট প্রাপ্তি এক ভোগান্তির নাম। 11 মাসের জীবনযুদ্ধের কর্মব্যস্ততার পর একটি রোজার ঈদ পরিবার পরিজনের সাথে আনন্দঘন পরিবেশে সময় কাটানোর উদ্দেশ্যেই প্রতি ঈদই কমলাপুর রেল স্টেশনের পরে উপচে পড়া ভিড়। কাকডাকা ভোর থেকেই শুরু হয় দীর্ঘ লাইন। কারণ একটাই, 11 মাসের ব্যস্ততার খানিকটা বিরতির বড় একটা সময় প্রিয়জনের সাথে বলা না বলা কথাগুলো শেয়ার করা, যা হয়তো সময়ের দাপটে এখন হারিয়ে যাওয়ার মতো অবস্থা। আর টিকিট হাহাকারের গল্প তো সবারই জানা। বলতে পারেন একটি টিকিট যেন সোনার হরিণ পাওয়ার মতো। তবে সেই চিত্র এখন আর নেই, কারণ ঈদযাত্রার অগ্রিম টিকিট নিতে হলে অবশ্যই ভোটার আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এরপর অ্যাপসের মাধ্যমে বুকিং করা যাবে ট্রেনের টিকিট। আমার বিড়ম্বনা, কারণ যেহেতু আমি ইনস্ট্যান্ট এখন টিকিট করব, তো আমাকে যেহেতু এখানে ওয়েট করতে হচ্ছে। 10 এবং 11 থেকে কোনো টিকিট পাইলাম না। আমি মনে করি অ্যাপসই ভালো। বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে মনে হয় একটা না একটা টাচ সেট আছে। আমাদের যাদের বাটন ফোন আছে তারা কিভাবে টিকিট ক্রয় করবো আর কি। তবে শুনশান এমন নীরব পরিবেশ অতীতে আর কখনোই দেখেনি রাজধানীতে বসবাসরত কর্মজীবী মানুষ। যদিও ভোগান্তি সহ টিকিট না পাওয়ার আক্ষেপ তো রয়েছে অনেকেরই। পরিস্থিতি যখন এমন, তখন কি বলছেন রেল স্টেশন ম্যানেজার? তো অনেকে অভিযোগ করছে যে অনলাইনে অ্যাপসের মাধ্যমে টিকিটটা শেষ হয়েছে প্রথম 5 মিনিটই, কিন্তু আপনাদের এখনো কিন্তু পূর্বাঞ্চলের টিকিটগুলো অবশিষ্ট রয়েছে। প্রায় 11,000 টিকিট এখনো বাকি আছে। এই যে অভিযোগের আমি শুধু বলবো এতটুকুই যে আমাদের স্বচ্ছতার জন্য আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে কে টিকিট কোন যাত্রী টিকিট কেটেছেন আজকে এবং কোন ট্রেনে কে টিকিট কেটেছেন। অপরদিকে বাসের অগ্রিম টিকিট দেওয়ার কথা থাকলেও এখনও পুরোদমে শুরু হয়নি বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। ঈদের সময় ব্যবসাটা আমাদের বড় কথা না, আমাদের বড় কথা হলো সার্ভিস দেওয়া। তবে সব ছাপিয়ে এবার ঈদযাত্রা হোক নিরাপদ, এমনটাই প্রত্যাশা ঘরমুখ মানুষের। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ৭৫ ঘন্টা পর সম্পূর্ণভাবে নির্বাপন সম্পন্ন হয়েছে রাজধানী বঙ্গবাজারের আগুন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা সকাল 9:30টায় এই মার্কেটের আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করে। এখন পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এদিকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত মালামাল 40 লাখ টাকায় বিক্রি হয়েছে। খুব শীঘ্রই এই অর্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হবে। মহিবুল কাদেরের প্রতিবেদন। তপ্ত রোদ মাখানো অলস দুপুর রাজধানীর পুরো চিত্রটা অন্যরকম হলেও গুলিস্তানের বঙ্গবাজার মার্কেটের দৃশ্য সেই একই রকম। মঙ্গলবার সবাই যখন ঘুমে, তখন আগুনে পুড়ে গেছে প্রায় 5,000 দোকান। এখনও সেই পোড়া ধ্বংসস্তূপে ব্যবসায়ীদের আহাজারি। এদিকে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত মালামাল প্রণোদনা হিসেবে 40 লাখ টাকায় কিনে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শিগগিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে এই অর্থ বিতরণ করা হবে। সিটি কর্পোরেশন মিটিং আছে, আমাদের যে টাকা পয়সা আসতেছে, অবদান আসতেছে, বিভিন্ন জায়গাতে আমরা অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্টের টাকা আসবে। এটা সিটি কর্পোরেশন সলমান এফ রহমান আমরা যৌথভাবে অ্যাকাউন্ট করেছি। এই অ্যাকাউন্টটা আমরা যখন টাকা পয়সা আসবে সব আসবে একসঙ্গে, আমরা ওনার মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করব ব্যবসায়ের মাধ্যমে। ব্যবসায়ীরা জানান আগুনে পুড়ে গেছে সবকিছু, রক্ষা পায়নি গুদামে রাখা পণ্যগুলো। এখন ব্যবসা করার সুযোগ পেলেও টাকার অভাবে নিরুপায় তারা। সেই সাথে দ্রুত তদন্তের দাবিও ক্ষতিগ্রস্তদের। পরবর্তী চিন্তা ভাবনা এখন আর বলতে পারছি না কি অবস্থা হয়, কারণ কোনো সহযোগিতা ছাড়া আর কোনো দাঁড়ানো সম্ভব না। এখন আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে সরকার, আমাদের দিকে একটু দেখতে হবে। সরকার তো বলতেছে আমাদের দিকে তাকাইবো, বা বিভিন্ন ডাটা সংস্থা যারা আছে তারা যদি আমাদের দিকে একটু সহানুভূতি হয়। এছাড়া তো ভাই আমাদের কোনো এখন আর কিছু করার নাই। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশনায় শনিবার থেকে ব্যবসায়ীদের খোলা জায়গায় ব্যবসা করার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা।
এবারে ঈদ বাজারের খবর। প্রচণ্ড গরমেও ঈদের কেনাকাটায় ভিড় জমেছে রাজধানীর মার্কেটগুলোতে। রোদে পুড়ে গরমে ঘেমেও থেমে নেই ঈদের কেনাকাটা। ঈদ উপলক্ষে ক্রেতা আকর্ষণে মূল্যছাড় দিচ্ছেন কেউ কেউ। তবে ব্যবসায়ীরা বলছেন ক্রেতা সমাগম থাকলেও বেচা বিক্রি নেই আশানুরূপ। আমেনা হীরা রিপোর্ট। তীব্র তাপদাহতেও থেমে নেই ঈদের কেনাকাটা। ছাতা মাথায় দিয়ে আসছেন ক্রেতারা। রাজধানীর নিউ মার্কেট। ছুটির দিনে সবসময় ভিড় থাকে এখানে, তবে ঈদকে সামনে রেখে ছুটির দিন হওয়ায় ভিড় অনেকটাই চোখে পড়ার মতো। রোদ তো অনেক, কেনাকাটা না করলেই তো নয়, এজন্য ছাতা নিয়ে ম্যাডামকে নিয়ে এসে পড়ছি। ঈদের শপিং তো, ঈদ আসবে বছরের পর, তো কেনাকাটা করাই লাগবে, তো ছাতা মাথায় দিতে হলেও আসতে হবে। ক্রেতাদের চাহিদা ও রুচির বিষয়টি মাথায় রেখে সব বয়সী মানুষের জন্য নতুন নতুন ডিজাইনের পোশাক এনেছেন ব্যবসায়ীরা। তারপরও বিক্রি হচ্ছে কম। কোনো বেচা বিক্রি নাই, এই যে আইতে ঘাটতেছে ঘুরতেছে। ভিড় তো আছে, কিন্তু মানুষ কাস্টমার তো আসে, দাম দেখে দেখে চলে যায়। ক্রেতারা বলছেন গতবারের তুলনায় দাম বেশি হওয়ায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ। কিছু দাম বাড়াতে এখন একটু কম কম কিনতে হয়েছে। আগেরবার মানে দাম ঠিকই ছিল, এবার দাম একটু বেশি। গতবারের চেয়ে এবারের প্রাইসটা একটু বেশি। আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সব বরাবরের মতো তো দাম বাড়ছে আর কি, তো সেদিক দিয়ে দাম অনেকটাই বেশি। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। রাজধানী বাজারে নতুন করে কোনো নিত্যপণ্যের দাম না বাড়লেও মাছ ও সোনালী মুরগির দাম বাড়তি। শাকসবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে। তবে ক্রেতারা বলছেন আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় নগুণ করে হিসেব মেলাতে হচ্ছে। একই সাথে মজুতদারি রোধে সরকারের চলমান মনিটরিং অব্যাহত রাখার দাবিও জানান তারা। মহিবুল কাদেরের প্রতিবেদন। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে স্বস্তি নেই ক্রেতাদের। আমদানি স্বাভাবিক থাকলেও এখনও নাগালের বাইরে দাম। রমজানের শুরুতে বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি বিক্রি হয়েছে 250 টাকা পর্যন্ত, তবে বর্তমানে বিক্রি হচ্ছে 200 টাকায়। পাশাপাশি সোনালী মুরগি প্রতি কেজি 350 থেকে 370 টাকা দরে। ব্রয়লার মুরগি ছোটটা হচ্ছে 210 টাকা, আর বড় হচ্ছে 200 টাকা, আর সোনালী হচ্ছে 330 থেকে 340 টাকা। বাজারে বেচতে কিনা খারাপ, দামও তো একটা বাড়বে না, যেরকম আছে সেরকম থাকতে পারে। অন্যদিকে সব ধরনের মাছের দামও বাড়তে যাচ্ছে। ক্রেতারা বলছেন আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য খুঁজে পাচ্ছে না তারা। 270 থেকে 80 টাকা কেজি বিক্রি করি, আর তেলা হলো 160 টাকা, আর এই যে বড় মাছ আছে 300 টাকা কেজি। আমি যেই মাছ কিনছি 150 টাকা 120 টাকা কেজি, এই মাছ আজকে কিনতেছে 200 টাকা 250 টাকা। এটা মিনিমাম মাছটা, যেটা তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ। ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট ও দাম নিয়ে কারসাজি না করে, তবে দেশের মানুষ রমজানের স্বস্তিতে সিয়াম পালন করতে পারবে বলে জানান ক্রেতারা। মোটামুটি সব মালের দামই কমছে, কোনো মালের দাম বাড়ে না। যেমন আপনার দেখা গেছে ছোলা ছিল কেজি, এতদিন ছিল 85 টাকা, 1 কেজি ছোলা 10 টাকাও নাই। আমাদের 75 কিনা আমরা 80 টাকা বিক্রি করি। আমরা যারা কিনতে আসি আমরা বুঝতে পারি যে আসলে কতটুকু বাড়ছে কতটুকু কমছে। তবে আমার দৃষ্টিতে আমি দেখতেছি কমে নেই, বাড়তি আছে। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম জাকাত। সামর্থ্যবান মুসলমানদের উপর নির্দিষ্ট পরিমাণে জাকাত দেওয়া ফরজ বা অতি অত্যাবশ্যকীয়। দেশের সামর্থ্যবান যদি সঠিকভাবে জাকাত আদায় করেন, তাহলে সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। মাহে রমজানের এই বরকতপূর্ণ সময় তাই সঠিকভাবে জাকাত আদায়ের তাগিদ তাদের। মাহবুব শকুতার রিপোর্ট। ইসলামের মূল 5টি পিলার বা স্তম্ভের মধ্যে জাকাত একটি। কালেমা, নামাজ, রোজা এই 3টি স্তম্ভ সবার জন্য হলেও হজ এবং জাকাত আদায় সামর্থ্যবানদের জন্য অত্যাবশ্যকীয়। সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ওদের সম্পদে, মানে ধনীদের সম্পদে, সায়েল এবং মাহরুম যারা, সায়েল হলো যাদের অভাব আছে এবং তারা চায়, খোঁজে। মাহরুম যারা বঞ্চিত, অনেকে আছে আত্মমর্যাদা সম্পন্ন, সে না খেয়ে থাকবে কিন্তু অন্যের কাছে ওটা প্রকাশ করতে লজ্জা পায়। এদের হক, হক মানে কি? অধিকার। এটা করুণা না, এটা হলো আপনার দায়িত্ব, আপনার উপর ফরজ আমাকে আমার হকটা সসম্মানে পৌঁছায় দেওয়া। অধিক সওয়াব লাভে বরকতপূর্ণ মাস মাহে রমজানে
জাকাত আদায়ে উৎসাহিত করা হয়েছে সামর্থ্যবান মুসলমানদের। এটার কথা ছিল তার বাড়িতে সসম্মানে তার প্রাপ্যটা পৌঁছায় দেওয়া, তার হক অধিকার, আমার দায়িত্ব, আমার উপর এটা ফরজ। আমরা কি তা করি? আমরা 3 দিন আগে মাইকিং করি, বিশাল লাইন ধরে। হিসেব অনুযায়ী কোনো মুসলমান পূর্ণ 1 বছর ন্যূনতম 7.5 ভরি স্বর্ণ অলংকার বা সমপরিমাণ অর্থের মালিক থাকলে তাকে সেই সম্পদের 2.5% জাকাত পরিশোধ করতে হবে। জাকাত দিতে হবে যে 8টা খাতে। আমাদের দেশে আমরা যদি সিস্টেম মতো জাকাত আদায় করি তাহলে কিন্তু এই দেশে উইদিন 5 to 10 years জাকাত গ্রহণ করার মতো লোক থাকবে না, এটা আমি নিশ্চিত। আমরা ওই সিস্টেম ফলো করি না, ওখানেও আমরা প্রতারণা করি, ফাঁকি দিই, যার কারণে আমাদের জাকাতটা ফলপ্রসূ হয় না। ডক্টর আতাউর রহমান মিয়াজি জানান, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দিয়েছেন সামর্থ্যবান প্রত্যেককে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগির শেষ পর্যায়ে এরকম ঘটনা ঘটেছে, জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তার সময় এরকম ঘটনা বহু ঘটেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঘটেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। একাধিক দালাল চক্রের সিন্ডিকেট সরকারি গাড়ি অপব্যবহারের অভিযোগ উঠেছে পাসপোর্ট অধিদপ্তরের ইমিগ্রেশন ও পরিচালক আব্দুল আল মামুনের বিরুদ্ধে। রাজধানীতে রয়েছে একাধিক ফ্ল্যাট, আছে নামি দামি ব্র্যান্ডের গাড়িও। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাও করেছে দুদক। মুজিবুর রহমানের প্রতিবেদন। পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন পরিচালক আব্দুল্লাহ আল মামুন নিয়মনীতি না মেনেই ব্যক্তিগত কাজে সরকারি জ্বালানি অপচয় করেন তিনি। আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের ভেতরে দালাল সিন্ডিকেট দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নামে 2 থেকে 3 হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনুসন্ধান বলছে, আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে প্রতিদিন 1200 থেকে 1500 আবেদন জমা হয়। প্রতি পাসপোর্টে 1500 টাকা ঘুষ দিলেই হয়রানি ছাড়া মিলে পাসপোর্ট। আর আদায়কৃত টাকার সিংহভাগ চলে যায় পরিচালক মামুনের হাতে। আমি যখন এখানে আসছি সর্বপ্রথম দালালরা আমাকে ঘিরে ধরছে যে আসেন আসেন আপনার কাজ করাই দিব। ইভেন দালালদের কথা কি বলবো, বিভিন্ন পুলিশ এবং আনসাররাও সেম কাজ করতেছে। টাকা ছাড়া কোন কাজটা হচ্ছে, ভিতরে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো জায়গায় যাচ্ছে কেন সবখানে টাকা। সবাই মেন্টালিটিও এরকম যে টাকা দিতে হবে। টাকা পয়সা অনেক চায়, আর কেউ 1 লাখ চায়, কেউ 2 লাখ চায়। অনেক দালাল আছে, তারা 1000, 1200, 1500 বিভিন্ন অফার করে। টাকা না দিলে ওরানির শেষ নেই এখানে। মনে হয় আল মামুন সে হলো যে এটার মূল, সেই তো করবে। দুদকের মামলার এজাহার বলছে, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সম্পদের পরিমাণ 5,92,41,000 টাকা। এর মধ্যে তিনি হিসাব দিয়েছেন 2,30,59,000 টাকা। দুদক বলছে, মামুন দুর্নীতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে 3,47,41,000 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার মধ্যে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় 17টি ফ্ল্যাট, 2টি প্লট ও ব্যাংকে বিপুল পরিমাণের এফডি রয়েছে মামুনের। মালিকের নাম আব্দুল্লাহ আল মামুন। আব্দুল মামুনের একটা প্ল্যান আছে এখানে। আব্দুল্লাহ আল মামুন কি করেন? উনি পাসপোর্ট অফিসে জব করেন। পাসপোর্ট অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের কমপক্ষে 17টি ফ্ল্যাট আছে। উত্তরাতে এবং ইব্রাহিমপুরে ওনার একাধিক প্লট আছে। মামুন স্যারের 2টি প্লট এখানে আছে, পাসপোর্ট অফিসে চাকরি করে। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দেশের দুর্নীতির শীর্ষস্থানে রয়েছে পাসপোর্ট অধিদপ্তর। দ্রুত লাগাম টানা না হলে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। পাসপোর্ট খাত আমাদের বিভিন্ন গবেষণায় যেটা আমরা ধারাবাহিকভাবে করে এসেছি, তার মধ্যে বাংলাদেশের সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্তের মধ্যে অন্যতম শীর্ষস্থানে। যে প্রতিষ্ঠানে তিনি কর্মরত, সেই প্রতিষ্ঠানে তো তিনি এককভাবে তো এই ধরনের দুর্নীতি করে এই সম্পদের মালিক হন নাই। এখানে তিনি অনেকের সাথে যোগ সাজসের মাধ্যমে করেছেন, যার ফলে এই প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের এই অনিয়মকে সুরক্ষা দেওয়ার মতো একটা চক্র গড়ে উঠেছে, যার ফলে তিনি বহাল তবিয়তে আছেন। যদিও তার বিরুদ্ধে দুদক নিজেই তদন্ত করছে, তদন্ত করছে। এই তার অর্থে হচ্ছে যে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে এবং দালিলিকভাবে প্রমাণিত হয়েছে।
কাজেই এই অভিযুক্ত ব্যক্তিকেও যখন এরকম দায়িত্বপূর্ণ অবস্থানে অর্পিত রাখা হয়, অন্তত পক্ষে স্বাধীনভাবে বরখাস্তও না করা হয়, তাহলে ধরে নিতে হবে যে এখানে উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরও এখানে একাংশ আবার লাভবান হচ্ছে। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1.5 দশকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় আছে। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী ভাষণে রাষ্ট্রপতি উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ রোল মডেল বললেন প্রধানমন্ত্রী। বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি 2 সন্ত্রাসী গ্রুপ KNA ও UPDF এর মধ্যে গোলাগুলিতে 8 জন নিহত। ঈদযাত্রায় বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। 5 মিনিটে শেষ রেলের বেশিরভাগ টিকিট। 75 ঘন্টা পর সম্পূর্ণভাবে নির্বাপন হয়েছে বঙ্গবাজারের আগুন। চলছে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরানোর কাজ। ক্ষতিগ্রস্ত মালামাল 40 লাখ টাকায় বিক্রি। প্রচণ্ড গরমেও ঈদের কেনাকাটায় ভিড় জমেছে রাজধানীর মার্কেটগুলোতে। মূল্যছাড় দিলেও আশানুরূপ বিক্রি নেই বলছেন ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। আল্লাহ হাফেজ।